সেনাবাহিনীকে ক্ষমতা দিতে মাঠ তৈরি করছে আওয়ামী লীগ। জানাবো দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যা করতে পারেন এবং সর্বশেষ জানাবো কর্তৃত্ববাদের উত্থানে দেশে বিদেশে কঠিন প্রশ্নের মুখোমুখি ভারত। ওয়াশিংটনে এসএপির প্যানেলে আলোচনায় যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও বিশেষজ্ঞরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনীকে ক্ষমতা দিতে মাঠ তৈরি করছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত অস্থিতিশীল হয়ে উঠেছিল। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফাভাবে কোনো কারণ ছাড়াই বিরোধী জোট তথা বিএনপি জোটের নেতাকর্মীদের ওপর প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছিল এবং অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করেছিল। ভাঙচুর করা হয়েছে তাদের বাড়িঘর, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। ছাত্রলীগ, যুবলীগের হামলা ভাঙচুরের সঙ্গে যোগ হয়েছিল পুলিশের গুলিবর্ষণ। একতরফা নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিদেশি চাপের মুখে আওয়ামী লীগের 2 টার্গেট শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে শেখ হাসিনার পরিবার ও সিনিয়র নেতাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ক্ষমতা ধরে রাখা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। আর যদি দেখে যে বিদেশি চাপ ও অর্থনীতি ধ্বংসের ফলে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না, তাহলে তারা নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করবে। প্রয়োজনে ক্ষমতার সেনাবাহিনীকে দিয়ে তারা নিরাপদে চলে যাবে। কিন্তু বিএনপি জোটের হাতে শেখ হাসিনা কখনো ক্ষমতা যেতে দেবেন না। একাধিক সূত্রে জানা গেছে এসব টার্গেট বাস্তবায়নে শেখ হাসিনা এখন মাঠ প্রস্তুত করছে। বিরোধীদের থামতে হামলা, মামলা, ভাঙচুর, গ্রেফতার, নির্যাতন, গুম, হত্যার মাধ্যমে বিএনপি জোটকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। এখন 2 জোটের এই ঘোষণায় চরম অস্বস্তিতে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জানা গেছে তারা এখন তৃতীয় শক্তিকে আনার জন্য মাঠ প্রস্তুত করছে। বলা যায় বিরোধী জোটের নেতাকর্মীরা এখন দেশের কোথাও মাঠে নামতেই পারছে না। আর নির্বাচন কমিশন এসব দেখেও না দেখার ভান করছে। এইসব হামলা মামলার মাধ্যমে মূলত আওয়ামী লীগ একটি ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি করছে। শেখ হাসিনা যখন মনে করবে ক্ষমতায় ধরে রাখা সম্ভব নয়, তখনই সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দল বল নিয়ে তিনি নিরাপদে চলে যাবেন। জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি জামায়াত নেতাকর্মীকে পিটিয়ে আওয়ামী লীগ এখন সেই মাঠ প্রস্তুত করছে। ফ্যাসিবাদ মুক্ত করতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যা করতে পারেন। প্রবাসে থাকলেও বাংলাদেশে বর্তমান স্বৈরাচারী সরকারের হাতে নিরীহ ও নিরপরাধ গণতন্ত্রকামী মানুষগুলো যে কি ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন তা দেশে থাকা নিজ আত্মীয় স্বজন এবং বিভিন্ন মিডিয়ার কল্যাণে পরিপূর্ণভাবে সবাই অবগত। সুতরাং দেশ ও জাতিকে ফ্যাসিবাদ মুক্ত করে কষ্টে অর্জিত রেমিটেন্স জাতীয় উন্নয়নে কাজে লাগাতে প্রবাসীদেরও কিছুটা দায়িত্ব রয়েছে। এক স্বৈরাচারী এই নিপীড়ক সরকারের পুলিশ সহ বিভিন্ন সশস্ত্র বাহিনী এবং দলীয় গুন্ডা বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র জনগণের বর্তমানে একমাত্র অস্ত্র হল তাদের কুকর্ম সম্পর্কিত সঠিক তথ্য সংগ্রহ, অতঃপর তার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশি বিদেশি বিভিন্ন গণতান্ত্রিক বন্ধু রাষ্ট্র ও মানবাধিকার সংগঠনগুলোকে সরবরাহ করে অবস্থা বুঝে ব্যবস্থা করা, যেটি বাংলাদেশে অবস্থানকারী কোনো নাগরিকের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কেননা তাহলে হয় তাকে গুম হয়ে যেতে হবে অথবা নিদেন পক্ষে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলার আটক হয়ে পুলিশি নির্যাতন এবং অনির্দিষ্টকালের জন্য কারাভ্যন্তরে মানবেতর জীবনযাপন করতে হবে। এই তথ্য সংগ্রহের লক্ষ্যেই বাংলাদেশে একসময়ের সবচেয়ে পাঠকপ্রিয় পত্রিকা, যা এই স্বৈরাচারী সরকার শুধু বন্ধ করে দিয়েই ক্ষান্ত হননি, এর সম্পাদক এবং কলা কুশলীদের দেশ ত্যাগেও বাধ্য করেছে। সেই আমার দেশ প্রকাশনার পক্ষ থেকে একটি তথ্য সংগ্রহ সেল গঠন করা হয়েছে। সেই সেলে তথ্য পাঠানোর মাধ্যমে ও পদ্ধতি এই আহ্বানের সর্বশেষে উল্লেখ করা হচ্ছে। 1947 সালে ইংরেজদের ভারত ত্যাগ এবং 1971 সালে মূলত পাকিস্তান বিভাজনের অংশ হিসেবেই আমাদের মুক্তিযুদ্ধের সফলতা ও স্বাধীনতা প্রাপ্তি ত্বরান্বিত হওয়ায় আমাদের চিন্তা চেতনায় রেডিমেড প্রাপ্তির এক ধরনের মানসিকতা চেপে বসেছে। কিন্তু গত 15 বছরের নজিরবিহীন স্ট্রাগল আমাদের এই শিক্ষাই দিচ্ছে যে এবার আর মূল ইস্যুর বাই প্রোডাক্ট হিসেবে আমাদের প্রাপ্তি বা অর্জন হচ্ছে না। নিজেদের ভাগ্য ভবিষ্যৎ নিজেদের অর্জনের লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করে মাঠে নামতে হবে। সেই মাঠের একটি হলো দেশের ভূপৃষ্ঠের ময়দান, আরেকটি হলো সাইবার ময়দান।
যেহেতু আপনারা দেশের মাটির ময়দানের বাইরে অবস্থান করছেন, তাই আপনাদের জন্য উন্মুক্ত হলো সাইবার ময়দান, যেখানে বর্তমানে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেনও। সেটাকেই আরও বেগবান ও ফলপ্রসূ করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। 2. শেখ হাসিনার শাসন আমলের সীমাহীন দুর্নীতি, অত্যাচার, অনাচার ইত্যাদি কোনো কিছুই তিনি নিজ হাতে করেন না। এমনকি তার দলীয় কোনো ব্যক্তির হাতেও নেই এগুলো বাস্তবায়ন করার কোনো আইনি ক্ষমতা। সকল আইনি ও বিধিবদ্ধ ক্ষমতা সংশ্লিষ্ট বিভাগের সরকারি কর্মকর্তা কর্মচারীদের। অথচ শেখ হাসিনা সহ তার দলীয় নেতাকর্মীদের যেভাবে চিহ্নিত বা দোষারোপ করা হয়, তার কিয়দংশও এই সকল অপরাধীদের কর্মকর্তা কর্মচারীদের করা হয় না। অথচ শেখ হাসিনা সহ তার দলীয় নেতাকর্মীদের যেভাবে চিহ্নিত বা দোষারোপ করা হয়, তার কিয়দংশ এই সকল অপরাধকারী কর্মকর্তা কর্মচারীদের করা হয় না। যদিও প্রায় সকল বিভাগে এ ধরনের বদমাইশ কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা সর্বোচ্চ 10 থেকে 20 ভাগের বেশি নয়। বাকি 80 ভাগ কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখন বাড়তি অর্থ আদায়ের সাথে সম্পৃক্ত না থেকেও নিজের তথা পরিবারের জীবনযাপন ও ভরণ পোষণ ঠিকই করতে পারছেন। স্ত্রী ও সন্তান সন্ততি নিয়ে তারাই বরং বেশি সুখী ও ভালো আছেন। সমাজের সম্মান নিয়ে বসবাস সহ চলাফেরা, শিক্ষা দীক্ষা ইত্যাদির মাধ্যমে তাদেরকে যথাযোগ্য মানুষ করে গড়ে তুলতে পারছেন। পক্ষান্তরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বদমাইশ কর্মকর্তা কর্মচারীদের স্ত্রী সন্তানরা আরও বেশি বদমাইশে পরিণত হয়ে তাদের পারিবারিক জীবনটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। সারাক্ষণ মনে তাদের অশান্তি, দুশ্চিন্তা ও অস্থিরতা থাকার প্রতিফলন ঘটে তাদের চলাফেরা ও কাজকর্মেও। তারই ভুক্তভোগী হন এদেশের নিরীহ নিরপরাধ নাগরিকেরা, যাদের ট্যাক্সের পয়সাই এই বদমাইশদের বেতন ভাতা হয়। শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায়, এই সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি এই অপরাধজনক কাজগুলো না করত, তাহলে কোনোভাবেই কোনো মন্ত্রী, এমপি বা দলীয় নেতাকর্মীদের সম্ভব হতো না দেশের মানুষের ওপর এমন অত্যাচার নির্যাতন করে দেশটিকে এভাবে দেউলিয়া বানিয়ে ফেলার। অজুহাত হিসেবে এই বদমাইশরা দোহাই দেয় তথাকথিত উপরের আদেশের। নিজ অভিজ্ঞতা থেকেই বলতে পারি, এটা একটা ভণ্ডামি বা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। কেননা এই ন্যারেটিভটা তারা তাদের নিজ স্বার্থ সাধনে দাঁড় করিয়ে থাকে। অবশ্য সমস্যা হয়তো হতো না যদি তারা এই স্বার্থ অন্য কোনো নিরীহ অপরাধ ব্যক্তির কোনো প্রকার ক্ষতি না ঘটিয়ে হাসিল করত, কিন্তু তা তো নয়। তাদের সকল অসৎ স্বার্থ হাসিল করতে হচ্ছে এদেশের নিরীহ নিরপরাধ নাগরিকদের জীবন, সম্পদ, সম্মান, সম্ভ্রম, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হানির বিনিময়ে। 3. এই অবস্থা আর চলতে দেয়া যায় না। আমাদের জাতির অস্তিত্ব রক্ষার্থেই এর নিরসন ঘটাতেই হবে। আর এই লক্ষ্যেই এই সকল বদমাইশ কর্মকর্তা কর্মচারীদের ও ক্ষেত্র বিশেষে তাদের পরিবার পরিজনদের ছবিসহ নাম, ঠিকানা, কর্ম ও সম্পদ বিবরণের তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এইখানে প্রয়োজন আপনাদের সৎ ও আন্তরিক সহযোগিতা। কেননা অভিজ্ঞতা বলে, বাংলাদেশ থেকে আমাদের উল্লেখিত ঠিকানায় সরাসরি এই তথ্য প্রেরণ করা হলে এই স্বৈরাচারী সরকারের বিভিন্ন দুষ্কৃতিকারী কর্মকর্তা কর্মচারী বা সংস্থা প্রেরণকারীকে চিহ্নিত করে তাদের উপর নিপীড়নের মাত্রা আরও বাড়িয়ে দেবে। এই তথ্যগুলো আমাদের উল্লেখিত ঠিকানায় সরাসরি না পাঠিয়ে প্রবাসী আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করা হলে তা আইডেন্টিফাই করার সামর্থ্য নিজ ব্যক্তি স্বার্থে এই স্বৈরাচারী সরকারের পক্ষাবলম্বনকারী এই সকল দুর্নীতিবাজ ও অপরাধকারী কর্মকর্তা কর্মচারীর পক্ষে সম্ভব হবে না। সর্বোপরি একথা সত্য যে অন্যায় অপরাধকারী সবসময় সব দিক থেকেই দুর্বল ও ডাফার প্রকৃতির হয়। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, দেশের অর্থনীতি অচলাবস্থার রোধে আপনারা যে মহতী ভূমিকা পালন করে আসছেন, তার এই ধারাবাহিকতায় দেশের আপামর নিরীহ নিরপরাধ মানুষদের জীবন, সম্পদ, সম্মান ও স্বাধীনতা রক্ষায় অনুরূপ বা ক্ষেত্র বিশেষে তার চেয়ে অধিকতর অবদান রেখে অসহায় এ দেশবাসীকে আরও কৃতজ্ঞ করবেন। কর্তৃত্ববাদের উত্থানে দেশে বিদেশে কঠিন প্রশ্নের মুখোমুখি ভারত। ওয়াশিংটনে এসএপির প্যানেল আলোচনায় যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও বিশেষজ্ঞরা। গণতান্ত্রিক অভিযাত্রায় হুমকি, অর্থনৈতিক বৈষম্য এবং অবনতিশীল মানবাধিকার পরিস্থিতিতে যখন উদ্বেগ বেড়েই চলছে, তখন ভারতের ভোটাররা তাদের পছন্দের নেতা নির্বাচনে ভোটাধিকারে অংশগ্রহণ করছেন। আর এই পরিস্থিতি দেশে এবং বিদেশে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে তা নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্যানেল আলোচনায় নিজেদের বক্তব্য তুলে ধরেছেন বিশ্লেষকরা। চলমান পরিস্থিতিতে ভারতে কি ঘটছে তা নিয়ে বিশ্লেষকরা যেমন আলোচনা করেছেন,
ঠিক তেমনি এই অবস্থা থেকে বেরোনোর পথ খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তারা বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে টেক্কা দিতে যদিও ভারত যুক্তরাষ্ট্র বিশাল অঙ্কের বাণিজ্য করছে, তবুও যুক্তরাষ্ট্রের উচিত ভারতে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মনোনিবেশ করা। অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম বলেন, নির্বাচন যেভাবেই হোক তার একটা প্রভাব তৈরি হয়। ভারতের নির্বাচনী কি পরিণতি বয়ে নিয়ে আসবে সেটা দেখার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধীরে হলেও ভারত কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার ভাবা যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কর্তৃত্ববাদী শাসকের বিভিন্ন দেশে যেভাবে অপপ্রচার যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেদিকে তারা যেন বিশেষ মনোযোগ দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।